দিল্লি সালতানাত। দিল্লি সালতানাত মধ্যযুগীয় ভারতের মুসলিম শাসনের ইতিহাসে দিল্লি সালতানাত যুগ ঐতিহাসিকভাবে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। ১২০৬ খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক বেগ কর্তৃক প্রতিষ্ঠিত মামলুক বংশ বা দাস বংশের মাধ্যমে যে সুলতানি শাসনের সূচনা পর্যায়ক্রমে তা খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশের শাসনের মধ্য দিয়ে ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে শাসন আহ, সা- আহ, ১৫০০ লোদি বংশের শাসনের মাধ্যমে ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কর্তৃক মোগল বংশ প্রতিষ্ঠা পর্যন্ত স্থায়ী হয়েছিল। তাহলে মধ্যযুগীয় ভারতবর্ষের মুসলিম শাসনের ইতিহাসে দিল্লি সালতানাত যুগ ঐতিহাসিকভাবে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। ১২০৬ খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক বেগ কর্তৃক প্রতিষ্ঠিত মামলুক বংশ বা দাস বংশের মাধ্যমে যে সুলতানি শাসনের সূচনা পর্যায়ক্রমে তা খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশের শাসনের মাধ্যমে ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কর্তৃক মুঘল বংশ প্রতিষ্ঠা পর্যন্ত স্থায়ী হয়েছিল। তাহলে পানিপথের যুদ্ধে ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কর্তৃক মুঘল বংশ প্রতিষ্ঠা পর্যন্ত স্থায়ী হয়েছিল। বাবর কর্তৃক মুঘল বংশ প্রতিষ্ঠা পর্যন্ত স্থায়ী হয়েছিল। ৩ শতাব্দীরও বেশি শাসনামলে বংশ পরম্পরায় সুলতানি উপাধি ধারণ করে রাজকার্য পরিচালনা করতেন বলে এ সময় দিল্লি সুলতানি আমল বা দিল্লি সালতানাত যুগ নামে পরিচিত লাভ করে। ৩ শতাব্দীরও বেশি শাসনামলে ভারতবর্ষের মুসলিম শাসকরা বংশ পরম্পরায় সুলতানি উপাধি লাভ করে। রাজকার্য পরিচালনা করতেন বলে এ সময় দিল্লি সুলতানি আমল বা দিল্লি সালতানাত যুগ নামে পরিচিত লাভ করে। 5টি রাজবংশের মোট ৩২ জন সুলতানের বেশিরভাগই ছিলেন তুর্কি বংশোদ্ভূত। আর ওই সময় ভারতবর্ষের রাজধানী হিসেবে দিল্লি সুপ্রতিষ্ঠিত হয়। ৩ শতাব্দীরও বেশি শাসনামলে ভারতবর্ষের মুসলিম শাসকরা বংশ পরম্পরায় সুলতান উপাধি ধারণ করে রাজকার্য পরিচালনা করতেন বলে এ সময় দিল্লি সুলতানি আমল বা দিল্লি সালতানাত যুগ নামে পরিচিত লাভ করে। 5টি রাজবংশের মোট ৩২ জন সুলতানের বেশিরভাগই ছিলেন তুর্কি বংশোদ্ভূত। আর ওই সময় ভারতবর্ষের রাজধানী হিসেবে দিল্লি সুপ্রতিষ্ঠিত হয়। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবেক। কিন্তু বাংলা সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মোবারক শাহ। তাহলে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, কিন্তু বাংলা সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মোবারক শাহ। দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয় কত সালে? ১২০৬ খ্রিস্টাব্দে। তবে বাংলা সালতানাত তথা বাংলায় স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠিত হয় ১৩৩৮ খ্রিস্টাব্দে। ১৩৩৮ খ্রিস্টাব্দে। ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম কি? মামলুক বংশ বা দাস বংশ। ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম কি? মামলুক বংশ বা দাস বংশ। ভারতবর্ষের কোথায় প্রথম রাজধানী প্রতিষ্ঠিত হয়? দিল্লি। কুতুবউদ্দিন আইবেক লাখ বক্স উপাধি লাভ করেন কেন? অর্থ সম্পদ দান করতেন বলে। তাহলে ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম কি? মামলুক বংশ বা দাস বংশ। ভারতবর্ষের প্রথম কোথায় রাজধানী প্রতিষ্ঠিত হয়? দিল্লিতে। কুতুবউদ্দিন আইবেক লাখ বক্স উপাধি লাভ করেন কেন? অর্থ সম্পদ দান করতেন বলে। কুতুবউদ্দিন আইবেক লাখ বক্স উপাধি লাভ করেন কেন? অর্থ সম্পদ দান করতেন বলে। মামলুক তথা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সুলতান ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবেক লাখ বক্স উপাধি লাভ করেন কেন? অর্থ সম্পদ দান করতেন বলে। তাহলে
ভারতবর্ষের প্রথম কোথায় রাজধানী প্রতিষ্ঠিত হয়? দিল্লিতে। ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম মামলুক বংশ বা দাস বংশ। আ কুতুবউদ্দিন আইবেক লাখ বংশ উপাধি লাভ করেন কেন? অর্থ সম্পদ দান করতেন বলে। মামলুক তথা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সুলতান ইলতুৎমিশ। মামলুক বংশের প্রতিষ্ঠাতা সুলতান ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশের কোন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের জনসাধারণের অভিযোগ শুনতেন? শিকল বাঁধা ঘণ্টা। আম আব্বাসীয় খলিফা কর্তৃক ইলতুৎমিশ কোন খেতাব লাভ করেন? আব্বাসীয় খলিফা কর্তৃক ইলতুৎমিশ কোন খেতাব লাভ করেন? সুলতান ই আজম। আব্বাসীয় খলিফা কর্তৃক ইলতুৎমিশ কোন খেতাব লাভ করেন? সুলতান ই আজম। ৪০ চক্র কি? ৪০ জন ক্রীতদাসের সমন্বয়ে সৃষ্ট সামরিক বাহিনী। ৪০ চক্র কি? ৪০ জন ক্রীতদাসের সমন্বয়ে সৃষ্ট সামরিক বাহিনী। ৪০ চক্র কি? ৪০ জন ক্রীতদাসের সমন্বয়ে সৃষ্ট সামরিক বাহিনী। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? জালালউদ্দিন খলজি। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? জালালউদ্দিন খলজি। আর ৪০ চক্র হচ্ছে ৪০ জন ক্রীতদাসের সমন্বয়ে সৃষ্ট সামরিক বাহিনী। কোন সুলতান দ্রব্য সামগ্রীর মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন করেন? কোন সুলতান দ্রব্য সামগ্রীর মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন করেন? সুলতান আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির মূল নিয়ন্ত্রণের সুলতান আলাউদ্দিন খলজি সুলতান সুলতান আলাউদ্দিন খলজি আলা সুলতান আলাউদ্দিন খলজি আম ম সুলতান আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণের জন্য কী উদ্দেশ্য ছিল? আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী ছিল? সেনাবাহিনীর বেতন ভাতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কৃষকের ন্যায্য মূল্য প্রদান। তাহলে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী ছিল? সেনাবাহিনীর বেতন ভাতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কৃষকের ন্যায্য মূল্য প্রদান। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। তাহলে তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। মুহাম্মদ বিন তুগলক কর্তৃক গৃহীত ৫টি পরিকল্পনা কী ছিল? মুহাম্মদ বিন তুগলক কর্তৃক গৃহীত ৫টি পরিকল্পনা কী ছিল? রাজধানী স্থানান্তর, তাম্রমুদ্রার প্রবর্তন, চীন ও কারাচিল অভিযান ও দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। কোন সুলতানকে দিল্লি সালতানাতের পতনের জন্য দায়ী করা হয়? ফিরোজ শাহ তুগলক। তাহলে দিল্লি সালতানাতের পতনের জন্য দাবি করা হয় ফিরোজ শাহ তুগলক। সুলতানি আমলের সর্বশেষ রাজবংশের নাম কি? ইব্রাহিম লোদি। সুলতানি আমলের সর্বশেষ রাজবংশের নাম কি? রাজবংশের নাম কি? তাহলে সুলতানি আমলের সর্বশেষ রাজবংশের নাম হচ্ছে ইব্রাহিম লোদি। তাহলে হচ্ছে ইব্রাহিম লোদি। দিল্লি সালতানাতের পতন ঘটে কোন যুদ্ধের মাধ্যমে? দিল্লি সালতানাতের পতন ঘটে কোন যুগের মাধ্যমে? পানিপথের প্রথম যুদ্ধ। দিল্লি সালতানাতের পতন ঘটে কোন যুদ্ধের মাধ্যমে? পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়ের অন্যতম কারণ কোনটি? কামানের ব্যবহার। তাহলে পানিপথের যুদ্ধের বাবরের প্রথম জয়ের কারণ হচ্ছে কামানের ব্যবহার। দিল্লি সালতানাতের পতন ঘটে কোন যুদ্ধের মাধ্যমে? পানিপথের প্রথম যুদ্ধ হয় ১৫০০ কত সালে? দিল্লি সালতানাত বিলুপ্ত হয় ১৫২৬ খ্রিস্টাব্দে। কোন যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের নিকট পরাজিত হয়? পরাজিত হয়? পানিপথের প্রথম যুদ্ধে। পরিব্রাজক ইবনে বতুতা কার শাসনামলে দিল্লি আসেন? মুহাম্মদ বিন তুগলক। কিন্তু ইবনে বতুতা বাংলায় আসেন ফখরুদ্দিন মোবারক শাহের শাসনামলে। ইবনে বতুতা কখন দিল্লি আসেন? ১৩৩৪ খ্রিস্টাব্দে। কিন্তু বাংলাপিডিয়াতে তথ্য মতে ইবনে বতুতা বাংলায় আসেন ১৩৪৬ খ্রিস্টাব্দে। তবে এর প্রচলিত তথ্য মতে তিনি বাংলায় আসেন ১৩৪৫ খ্রিস্টাব্দে। তাহলে বাংলায় আসেন লেখা থাকে ১৩৪৬, কিন্তু তথ্য মতে তিনি বাংলায় আসেন ১৩৪৫, দিল্লি আসেন ১৩৩৪। আচ্ছা, ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো। পূর্বে বোলগ বোলক বোলকপুর পূর্বে বোলকপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিত ছিল বাংলা। তাহলে পূর্বে বোলকপুর বকারে বোলক ক পয়সু র। তাহলে পূর্বে বোলকপুর। ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো। পূর্বে বোলকপুর বা বিদ্রোহী দেশ নামে পরিচিত ছিল বাংলা। দিল্লির সিংহাসন আরোহণকারী প্রথম মুসলমান নারী কে? সুলতানা রাজিয়া।
সুলতানা রাজিয়া। তাহলে দিল্লির সিংহাসন আহরণকারী প্রথম মুসলিম নারীকে সুলতানা রাজিয়া। তাহলে হচ্ছে দিল্লির সিংহাসনে আহরণকারী প্রথম নারীকে সুলতানা রাজিয়া। দিল্লি হতে রাজধানীর দেবগিরিতে স্থানান্তর করে কে? দিল্লি হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? দিল্লি হতে রাজধানী দিল্লি হতে রাজধানী দিল্লি হতে রাজধানী দিল্লি হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? মুহাম্মদ বিন তুগলক। দিল্লি হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? মুহাম্মদ বিন তুগলক। ভারতীয় উপমহাদেশে কে সর্বপ্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন? ভারতীয় উপমহাদেশে কে সর্বপ্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন? তাহলে ভারতীয় উপমহাদেশে কে সর্বপ্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন? মুহাম্মদ বিন তুগলক। মুহাম্মদ বিন তুগলক। ভারতীয় উপমহাদেশে কে সর্বপ্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন? মুহাম্মদ বিন তুগলক। কিন্তু ভারতবর্ষে প্রথম মুদ্রার প্রচলন করেন সুলতান ইলতুৎমিশ। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন মুহাম্মদ বিন তুগলক। কিন্তু ভারতবর্ষে প্রথম মুদ্রার প্রচলন করেন সুলতান ইলতুৎমিশ। ভারতে কে সর্বপ্রথম তুর্কি সাম্রাজ্য বিস্তার করেন? মুহাম্মদ ঘুরি। তাহলে দিল্লি হতে রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুগলক। ভারতীয় উপমহাদেশকে সর্বপ্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন মুহাম্মদ বিন তুগলক। তাহলে মুহাম্মদ বিন তুগলক সর্বপ্রথম প্রতীকী মুদ্রা চালু করেন। ভারতবর্ষে প্রথম তুর্কি সাম্রাজ্য বিস্তার করেন মুহাম্মদ ঘুরি। ভারতের তুর্কি সাম্রাজ্য প্রকৃত প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবেক। প্রকৃতপক্ষে তিনি মুহাম্মদ ঘুরির একজন ক্রীতদাস ছিলেন। তাহলে ভারতের তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবেক। ভারতবর্ষের তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবেক। প্রকৃতপক্ষে তিনি মুহাম্মদ ঘুরির একজন ক্রীতদাস ছিলেন। দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেন? দিল্লির কুতুব মিনার করেন কুতুবউদ্দিন আইবেক। মনে রাখবেন কুতুব মিনার তৈরি করেন কুতুবউদ্দিন। আচ্ছা, কুয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবেক। কোন সুলতানি আজম খেতাবে ভূষিত হন? সুলতানি আজম খেতাবে ভূষিত হন? সুলতান ইলতুৎমিশ। কোন সুলতানি আজম খেতাবে ভূষিত হন? সুলতান ইলতুৎমিশ। দিল্লির সিংহাসন আরোহী প্রথম নারী কে? সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া কে ছিলেন? সুলতান ইলতুৎমিশের কন্যা ছিলেন সুলতানা রাজিয়া। সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পরে তার কন্যা রাজিয়া দিল্লির সিংহাসন আরোহণ করেন। আচ্ছা, দিল্লি সালতানাতের পতন ঘটে কিভাবে? ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যকার পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লোদি পরাজিত হন এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। দিল্লি সালতানাতের পতন ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যকার পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে এই যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লোদি পরাজিত হন এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য স্থাপিত হয়। দিল্লি সালতানাতের পতন ঘটে কখন? 1526 খ্রিস্টাব্দে। দিল্লি সালতানাত 1206 থেকে 1526 পর্যন্ত 5টি রাজবংশের মাধ্যমে 320 বছর দিল্লি তথা ভারতবর্ষ শাসন করে। দিল্লি সালতানাতের পতন ঘটে কখন? দিল্লি সালতানাতের পতন ঘটে 1526 খ্রিস্টাব্দে। দিল্লি সালতানাত 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত 5টি রাজবংশের মাধ্যমে 320 বছর দিল্লি তথা ভারতবর্ষে শাসন করেন এবং দিল্লি সালতানাতের পতনের পরে ভারতবর্ষে কোনো শাসন আমল শুরু হয়। দিল্লি সালতানাতের পতনের পর ভারতবর্ষে কোন শাসন আমল শুরু হয়? মুঘল শাসন। দিল্লি সালতানাতের পরে কোন শাসন শুরু হয়? মুঘল শাসন।